নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে চলে এসেছি এনসিএল এর অ্যান্সার কি নিয়ে, যেগুলো তোমাদের স্টাফ নার্স গ্রেড টুর যে সিবিটি এক্সাম হবে সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন। হুইচ সিমটম ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ কোয়াসাকি ডিজিজ ইন চিলড্রেন? এগুলোর মধ্যে কোন সিমটমসটা কোয়াসাকি ডিজিজের মধ্যে অ্যাসোসিয়েটেড আছে? তো এটার অ্যান্সার হবে কি স্ট্রবেরি ট্রাং। এই কথাটার মানে কি যে কোয়াসাকি ডিজিজ হচ্ছে একটা ব্লাড ভেসেল ইনফেকশন বা ইনফ্লামেশন, যেটা একটা রেয়ার চাইল্ডহুড ডিসঅর্ডার। কোয়াসাকি ডিজিজের যে সমস্ত সিমটমসগুলো আছে সেগুলোর মধ্যে কি কি হয়, এক নাম্বার হচ্ছে ব্লাড শট আইস হয়, স্ট্রবেরি টাং হয়, যেটা এখানে লেখা আছে। স্ট্রবেরি টাং মানে কি হয়, এখানে মুখের মধ্যে ইনফেকশন হয়, ঠোঁট এবং গলার মধ্যেও ইনফেকশন হয়। র্যাশ হতে পারে টর্সো এবং গ্রয়নের দিকে, রেডনেস প্লাস সোয়েলিং হাতে এবং পায়ের তালুতে থাকতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হুইচ কমিউনিকেশন টেকনিক শুড এ নার্স ইউজ টু এনকারেজ এ পেশেন্ট টু এক্সপ্রেস ফিলিংস অ্যাবাউট হসপিটালাইজেশন? এখানে বলতে চেয়েছে যে এর মধ্যে কোন কমিউনিকেশন টেকনিকটা তুমি ইউজ করলে একটা পেশেন্ট যে হসপিটালাইজড আছে সেই পেশেন্টের ফিলিংসগুলোকে এক্সপ্রেস করতে পারবে বা সেই ফিলিংসগুলোকে এক্সপ্রেস করার জন্য এনকারেজ করতে পারবে। এখানে অ্যান্সার হবে অ্যাক্টিভ লিসেনিং। সেটার কারণ কি? কারণ হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং হচ্ছে থেরাপিউটিক কমিউনিকেশনের একটা এক্সাম্পল। বাকি যেগুলো আছে গিভিং অ্যাডভাইস বা ইগনোরিং নন ভার্বাল কিউজ বা ইউজ মেডিকেল জার্গন, এগুলো করলে কি হবে, এগুলো হচ্ছে নন থেরাপিউটিক। অতএব পেশেন্ট কিন্তু এনকারেজ হবে না, ডিসকারেজ হয়ে যাবে। তাই এগুলোকে আমরা অ্যাভয়েড করব এবং থেরাপিউটিক কমিউনিকেশনটা দেওয়ার আমরা চেষ্টা করব। এখানে কিছু থেরাপিউটিক কমিউনিকেশনের এক্সাম্পল আছে কমিউনিকেশন টেকনিক্সের। এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং, ওপেন এন্ডেড কোশ্চেন। তোমাকে প্রথম কথা হচ্ছে ভালোভাবে শুনতে হবে পেশেন্টের পুরো কথাটা। দু নম্বর হচ্ছে তোমাকে বলতে হবে যে তুমি আজ সারাদিনে কি কি করেছিলে বা তুমি কেমন ফিল করছো। তোমাকে এরকম কোশ্চেন করলে হবে না যে তুমি আজকে কটা অঙ্ক করেছো, সে বললো আমি 4টা অঙ্ক করেছি, তার মানে ওইটুকুর মধ্যেই কিন্তু কথাটা শেষ হয়ে গেল, সেটা করলে হবে না। তাছাড়াও আরো কি আছে, রিফ্লেকশন আছে, রেস্টেটিং আছে, ক্ল্যারিফিকেশন আছে, ফোকাসিং আছে, সাইলেন্স আছে। এগুলো ব্যবহার করে তুমি পেশেন্টের যে ফিলিংস আসছে সেটাকে এক্সপ্রেস করাতে পারবে। আর নন থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিক্সের মধ্যে কি কি আছে, এক নম্বর হচ্ছে গিভিং অ্যাডভাইস, ফলস রিঅ্যাসুরেন্স, চেঞ্জিং দ্য সাবজেক্ট, আস্কিং হোয়াই, জাজিং, আর্গুইং, হ্যাঁ, এই বেলিটিং ফিলিংস, গিভিং অ্যাপ্রুভাল আর ডিসঅ্যাপ্রুভাল, এই জিনিসগুলো হচ্ছে নন থেরাপিউটিক। এগুলো কিন্তু নেতিবাচক কথা, যেগুলো হোয়াই, হুম, হাউ, এইগুলো ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে যে কোশ্চেনগুলো আছে, তো এগুলো আমরা সাধারণভাবে ইউজ করব না। কোশ্চেন নাম্বার 3, হুইচ ব্যাকটেরিয়াল ইনফেকশন ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ ইম্পিটিগো ইন চিলড্রেন? ইম্পিটিগো হচ্ছে একটা স্কিনের ডিসঅর্ডার। তো এখানে বলেছে যে এদের মধ্যে কোন ব্যাকটেরিয়াল ইনফেকশনটা যেটা স্কিনের মধ্যে ইম্পিটিগো করছে বা ইম্পিটিগোর সাথে কোন ইনফেকশনটা কানেক্টেড। তো এখানে অ্যান্সার কি হবে, স্টেফাইলোকক্কাস অরিয়াস। আমরা একবার দেখে নেব ইম্পিটিগো কীরকম। ইম্পিটিগো অনেকটা এরকম দেখতে হয়, যেটা স্টেফাইলোককাস অরিয়াস করে থাকে, মুখের চারিপাশে হতে পারে এবং স্কিনের কাছেও কিন্তু হতে পারে। নেক্সট 4 নাম্বার কোশ্চেন, হুইচ এসেন্সিয়াল নার্সিং ইন্টারভেনশন উড এ পেশেন্ট উইথ স্কেলেটাল ট্রাকশন নিড টু প্রিভেন্ট ইমিডিয়েট কমপ্লিকেশন? এখানে বলেছে যে একটা পেশেন্টের স্কেলেটাল ট্রাকশন দেওয়া হয়েছে, সেই পেশেন্টটার এইগুলোর মধ্যে কোন জিনিসটাকে ফলো করলে আমরা ইমিডিয়েট তার যে কমপ্লিকেশন হতে পারে স্কেলেটাল ট্রাকশন রিলেটেড সেগুলোকে আটকাতে পারবো। তো এখানে সঠিক অ্যান্সারটা কি হবে, ফ্রিকুয়েন্ট অ্যাসেসমেন্ট অফ পিন সাইট, যেখানে পিন স্ক্রু যেগুলো দিয়ে স্কেলেটাল ট্রাকশন করা হয় সেই জায়গাটাকে বারবার অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে সেখানে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা, বা কম্পার্টমেন্ট সিনড্রোম, বা তাছাড়া সেই জায়গাতে থেকে কোনো ব্লিডিং হচ্ছে কিনা, সেই জায়গাটা রেডনেস হয়ে গেছে কিনা, সোয়েলিং হচ্ছে কিনা, সেই জায়গাটা ভালো করে অ্যাসেসমেন্ট করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হুইচ ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ ডাউন সিনড্রোম ইন প্রিনেটাল ডায়াগনোসিস? তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে ট্রাইসোমি 21। তোমরা সবাই জানো যে ট্রাইসোমি 21 ইজ রিলেটেড টু ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমে কি হয়, মেনলি স্মল হেড হয়, যেটাকে আমরা বলছি মাইক্রোসেফালি। তার সাথে ডাউন সিনড্রোম বেবিগুলোর কিন্তু মেন্টাল রিটার্ডেশন হয়ে যায়। তার সাথে এই বেবিগুলোর অনেক কিছু সমস্যা থাকে, যেমন স্যান্ডেল গ্যাপ তোমরা দেখতে পাবে, সিমিয়ান ক্রিজ দেখতে পাবে, অর্থাৎ একটা ক্রিজ থাকে পায়ের মধ্যে, সব দাগগুলো দেখা যায় না। ব্রুসফিল্ড স্পট থাকে, ব্র্যাকিসেফালি থাকে, ক্লিনোড্যাক্টিলি থাকে, ব্যাকিড্যাক্টাইল থাকে, তার সাথে স্মল টিথ এবং প্রোট্রুড টাং থাকে। তো এই ধরনের জিনিসগুলো ট্রাইসোমি 21 ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। বাকি এখানে যেগুলো আছে, যেমন ট্রাইসোমি 18 ইটস রিলেটেড টু এডওয়ার্ড সিনড্রোম,
ট্রাইসোমি 13 রিলেটেড টু পাটাও সিনড্রোম, এবং মোনোজোমি এক্স ইটস রিলেটেড টু টার্নার সিনড্রোম, যেখানে কিন্তু একটা পার্সিয়ালি বা কমপ্লিটলি ভাবে একটা এক্স ক্রোমোসোম অ্যাবসেন্স থাকে। নেক্সট নেক্সট 6 নম্বর কোশ্চেন, হুইচ কন্ডিশন ডিসক্রাইবস এ রিডাকশন ইন প্লেটলেটস লিডিং টু ইনক্রিজ ব্লিডিং রিস্ক। তো তোমরা সবাই জানো থ্রম্বোসাইটোপেনিয়া। থ্রম্বোসাইটোপেনিয়া কথাটার মানে কি, লো কাউন্ট অফ প্লেটলেটস। তো প্লেটলেটস যদি কমে যায় তাহলে কি হবে, তাহলে কিন্তু ব্লিডিংয়ের রিস্কটা অনেক বেশি বাড়বে, ব্লিডিংটা অনেক বেশি বেড়ে যাবে। এখানের মধ্যে কোন কন্ডিশনটা ব্লিডিংয়ের রিস্কটাকে বাড়ায়, তো সেটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া। বাকিগুলো কেন হবে না, কারণ পলিসাইথেমিয়া মানে হচ্ছে এক্সেসিভ আরবিসি প্রোডাকশন। তার সাথে কি আছে লিউকোপেনিয়া। লিউকোপেনিয়া কথাটার মানে কি, লিউকোপেনিয়ার কথাটার মানে হচ্ছে যে 4000-এর নিচে যখন ডাব্লিউবিসি কাউন্ট হবে, অর্থাৎ ডাব্লিউবিসি কাউন্ট যখন কমে যাচ্ছে, সেটাকে আমরা বলছি লিউকোপেনিয়া। থ্রম্বোসাইটোপেনিয়া মানে প্লেটলেট কমে যাওয়া, এবং পলিসাইথেমিয়া মানে এক্সেসিভ আরবিসি প্রোডাকশন, যেখানে হেমাটোক্রিট লেভেল বা এইচবি লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। নেক্সট, আর অ্যানিমিয়া মানে তো তোমরা সবাই জানো যে লো আরবিসি কাউন্ট। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন, এ নার্স ইজ ডেভেলপিং এ কমিউনিটি প্রোগ্রাম টু রিডিউস চাইল্ডহুড সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, হুইচ স্ট্র্যাটেজি অ্যাড্রেসেস এ প্রাইমারি প্রিভেনশন অ্যাপ্রোচ বেসড অন ইটিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এখানে বলেছে যে একজন নার্স, সে একটা কমিউনিটি প্রোগ্রামে আছে এবং চাইল্ডহুড সাইকিয়াট্রিক যে ডিসঅর্ডারগুলো, সেই ডিসঅর্ডারগুলোকে কমানোর জন্য একটা প্রোগ্রাম হয়েছে। তো এদের মধ্যে কোন স্ট্র্যাটেজিটাকে তুমি বেছে নেবে যাতে পাবলিক বুঝতে পারে এবং সাইকিয়াট্রিক ডিজিজটাও কিন্তু কমে যেতে পারে, সেটার প্রাইমারি প্রিভেনশনটা কি হবে। তো এখানে অ্যান্সার আছে প্রমোটিং সাপোর্টিভ প্যারেন্টিং প্র্যাকটিসেস। এটা কি, এটা হচ্ছে প্যারেন্টিং প্র্যাকটিসেস, মানে হচ্ছে একটা ছোট বাচ্চাকে তোমরা, মানে সোসাইটি যতটা না ভালোভাবে চিনবে, প্রথমে কিন্তু তার বাবা মা ভালোভাবে চিনবে। তো সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে বাবা মা যদি ভালোভাবে সেই বাচ্চাটাকে ঠিকঠাকভাবে গুড হ্যাবিট তৈরি করে, বা তাকে যদি ঠিকঠাকভাবে কেয়ার করে, তাহলে সেখান থেকেই তার প্রাইমারি প্রিভেনশনটা কিন্তু শুরু হবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 8, দ্য বেসিক নিডস অফ অল বেবিজ অ্যাট দ্য টাইম অফ বার্থ ইনক্লুড অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট। এখানে বলেছে যে একটা বাচ্চা জন্মানোর পর, যেটাকে আমরা বলছি ইমিডিয়েট কেয়ার, আরেকটা বলি এসেন্সিয়াল নিউবর্ন কেয়ার। তো এসেন্সিয়াল নিউবর্ন কেয়ারের মধ্যে সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু কোনটা ইম্পর্টেন্ট নয়। তো মাদার্স মিল্ক এটাও ইম্পর্টেন্ট, ওয়ার্মথ অ্যান্ড নর্মাল ব্রিদিং, বাচ্চার ব্রিদিং, ব্রেস্ট ফিডিং এবং প্রিভেনশন অফ ইনফেকশন অর্থাৎ সেপসিস প্রিভেনশন, এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট। কিন্তু এলিমিনেশন নিডস যেটা, সেটা হচ্ছে 24 to 48 আওয়ার্স পরে কিন্তু সেটা দেখা হয়। অতএব এলিমিনেশন নিডসটা সেই সময় পর্যন্ত অতটা ইম্পর্টেন্ট নয়। এখানে এলিমিনেশন নিডটা হচ্ছে অ্যান্সার হবে, এলিমিনেশন নিডটা বাদ দিয়ে বাকিগুলো সবগুলো এসেন্সিয়াল নিউবর্ন কেয়ারের মধ্যে পড়ে আছে। নেক্সট, হুইচ সাপ্লিমেন্ট ইজ কমনলি রিকমেন্ডেড ডিউরিং প্রেগনেন্সি টু প্রিভেন্ট নিউরাল টিউব ডিফেক্টস। তো এখানে অ্যান্সার হবে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড অ্যান্সারটা কেন হবে, নিউরাল টিউব ডিফেক্টের জন্য আমরা ফলিক অ্যাসিড দিয়ে থাকি, তাছাড়া কিন্তু ক্লেফট লিফট ক্লেফট প্যালেটের জন্য কিন্তু ফলিক অ্যাসিডটা খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। আচ্ছা, ফলিক অ্যাসিড কিন্তু প্রেগনেন্সির 3 মাস আগে থেকে দেওয়া হয়, অর্থাৎ প্রিনেটাল যে আমরা কাউন্সিলিং বলি, প্রিনেটাল কাউন্সিলিং থেকে দেওয়া হয়। এবং সেটা কতটা দেওয়া হয়, 0.4 mg বা 400 mcg, 400 mcg ফলিক অ্যাসিড দেওয়া হয়। এবং তারপর ফলিক অ্যাসিডটা চলতে থাকে 3 মাস, 3 মাস থেকে পুরো একদম ফার্স্ট ট্রাইমেস্টার যে 12 উইকস পর্যন্ত। দেন 12 উইকসের পর 14 থেকে 16 উইকসে আয়রনটা স্টার্ট করা হয়, অর্থাৎ আয়রন স্টার্ট করার আগে পর্যন্ত কিন্তু ফলিক অ্যাসিডটা চলতে থাকবে। প্রি প্রেগনেন্ট স্টেট থেকে প্রেগনেন্ট অবস্থার 12 উইকস পর্যন্ত ফলিক অ্যাসিড চলতে থাকে। তারপর 14 থেকে 16 উইকসে অ্যালবেন্ডাজোল দেওয়ার পর আয়রন এবং ফলিক অ্যাসিডটা স্টার্ট করা হয়। এবং যেটা যেটা সিঙ্গেল ফলিক অ্যাসিড ছিল সেটা কিন্তু স্টপ করা হয়। নেক্সট, কোশ্চেন নাম্বার 10, আফটার এ ভাস্কুলার সার্জারি দ্য অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং ইন্টারভেনশন ইজ টু। তো এখানে কি বলেছে যে মনিটর সাইন্স ফর ব্লিডিং অ্যান্ড চেক ডিস্টাল পালস রেগুলারলি। তো দেখো, একটা ভাস্কুলার সার্জারি অর্থাৎ একটা ভেসেল সার্জারির পর নার্সেস ইন্টারভেনশন কি হতে পারে, যে ওই ভেসেল সার্জারিটা যেখানটায় হয়েছে সেখানে কোনো ব্লিডিং হচ্ছে কিনা, বা সেখান থেকে পেরিফেরাল পালসগুলোকে চেক করা। তো প্রথমে হচ্ছে মনিটর নিউরোভাস্কুলার স্টেটাসটা দেখতে হবে, অর্থাৎ 6P। 6Pটা খুব ইম্পর্টেন্ট, কারণ যেটা কম্পার্টমেন্ট সিনড্রোম হয় কোনো ফ্র্যাকচার বা ভাস্কুলার ইনজুরির পর, অর্থাৎ পেন, প্যালোর, পালসলেসনেস, প্যারেস্থেশিয়া, প্যারালাইসিস আর পয়কিলোথার্মিয়া, এই 6Pটা দেখতে হবে। চেক পেরিফেরাল পালস, যেটা খুব গুরুত্বপূর্ণ, আগেরবার সিবিটিতে পড়েছিল গ্রেড 2। তো অ্যাসেস ডিস্টাল পালসেস রেগুলারলি, ইউজ এ ডপলার ইফ নেসেসারি, আর কম্পেয়ার বোথ লিম্বস, অর্থাৎ ডিস্টাল পালস অর্থাৎ পেরিফেরাল পালসটা কিন্তু চেক করতে হবে এবং নিউরোভাস্কুলার যে কমপ্লিকেশন সেগুলো দেখতে হবে।
নেক্সট কোশ্চেন নাম্বার 11, 11 নাম্বার কোশ্চেন, হুইচ ক্লাসিক symptom is most commonly associated with peptic ulcer diseases in the upper gastrointestinal tract? অর্থাৎ আমরা দেখি যে আমাদের কোনো জায়গায় ব্যথা হলে, মানে বেসিক্যালি পেটের উপরের দিকটা এপিগ্যাস্ট্রিয়া রিজিয়নটা ব্যথা হলে রিলেটেড টু পেপটিক আলসার। তো এখানে বলেছে যে এর মধ্যে কোন ক্লাসিক্যাল সিমটমসটা পেপটিক আলসার ডিজিজের সঙ্গে রিলেটেড আছে আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তো এখানে অ্যান্সারটা হবে যে এপিগ্যাস্ট্রিক পেন, কারণ এপিগ্যাস্ট্রিক পেন হচ্ছে পেপটিক আলসারের একটা হলমার্ক সাইন। কি বললাম? যে এপিগ্যাস্ট্রিক পেন হচ্ছে হলমার্ক সাইন। কার হলমার্ক সাইন? পেপটিক আলসারের একটা হলমার্ক সাইন। তো দু ধরনের আলসার হয় তোমরা জানো, একটা মানে এপিগ্যাস্ট্রিক যে পেনটা হয়, একটা গ্যাস্ট্রিক আলসার হতে পারে, একটা ডিওডিনাল আলসার হতে পারে। তো গ্যাস্ট্রিক আলসারটা মেনলি কী কারণে হতে, মানে কেমনভাবে হয় না, এইটা হচ্ছে খাবার পরই ব্যথাটা শুরু হয়। গ্যাস্ট্রিক আলসারের ব্যথাটা খাবার পরে শুরু হয়। আর যেটা ডিওডিনাল আলসারের ব্যথাটা কিন্তু খাবার পর রিলিফ হয়ে যায়, পেনটা ঠিক হয়ে যায়। তাহলে গ্যাস্ট্রিক আলসার খাবার পরে ব্যথা বাড়ে এবং ডিওডিনাল আলসার কিন্তু খাবার পরে ব্যথাটা ইমপ্রুভস হয়ে যায়। নেক্সট 12 নাম্বার কোশ্চেন, হুইচ সিমটম ইজ মোস্ট ইন্ডিকেটিভ অফ স্পাইনাল কর্ড কম্প্রেশন ইন এ পেশেন্ট উইথ অঙ্কোলজিক্যাল এমার্জেন্সি? তো এখানে দেখো স্পাইনাল কর্ড কম্প্রেশন বলেছে, স্পাইনাল কর্ড মানে তোমরা বুঝতে পারছো। তো এইটার যে অ্যান্সারটা সেটা হবে সাডেন অনসেট অফ লোয়ার লিম উইকনেস অ্যান্ড লস অফ ব্লাডার কন্ট্রোল। তো অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ডের কোন পোর্শনটা হয়েছে, স্ট্রেস পড়েছে সেটা দেখতে হবে। স্পাইনাল কর্ডে কিছু কম্প্রেসড হওয়া মানে কিন্তু ব্লাডার কন্ট্রোলটা ফার্স্ট সেটা বন্ধ হয়ে যাবে। ব্লাডার কিন্তু নিজে আর কন্ট্রোল থাকতে পারবে না। হতে পারে যে ব্লাডার মানে নিজে থেকে ইউরিন হয়ে যাচ্ছে বা ইউরিন হচ্ছে না, এরকম একটা ব্লাডার রিল্যাক্স হয়ে যাবে স্ফিংটার। তো এই হচ্ছে ব্যাপার। 13 নাম্বার কোশ্চেন হচ্ছে, এ নার্স ইজ অ্যাসেসিং এ পেশেন্ট ইন স্কেলেটাল ট্রাকশন হু কমপ্লেন্স অফ সিভিয়ার পেন আনরিলিভড বাই মেডিকেশন, হোয়াট ইজ দ্য নার্সেস বেস্ট অ্যাকশন? তো এখানে বলেছে যে একটা পেশেন্ট যার স্কেলেটাল ট্রাকশন আছে, তার প্রচুর পেন হচ্ছে, যেটা কিন্তু মেডিকেশনের সাহায্যে কমছে না, নার্সের সব থেকে বেস্ট অ্যাকশন কি? তো এখানে অ্যান্সার হবে অ্যাসেস ফর সাইন্স অফ নিউরোভাস্কুলার কমপ্লিকেশন। তো স্কেলেটাল ট্রাকশন রিলেটেড এই প্রবলেমগুলো হতে পারে, নিউরোভাস্কুলার কমপ্লিকেশন হতে পারে, সেই জন্য 6P দেখতে হবে, পেন, প্যালোর প্যারেস্থেসিয়া, পালসলেসনেস, প্যারালাইসিস, পয়কিলোথার্মিয়া। আর পেরিফেরাল পালসটা চেক করতে হবে, যাতে পালসেশন পাওয়া যাচ্ছে কিনা সেই জায়গায় দেখতে হবে। আর সার্জিক্যাল সাইটটা অবশ্যই অ্যাসেস করতে হবে এবং তার সাথে হচ্ছে লিম্বের পজিশনটা দেখতে হবে। নেক্সট 14 নাম্বার কোশ্চেন, a teenager with known osteogenesis imperfecta presents after a minor trauma with a femoral fracture. What is the most important factors to consider when planning orthopedic management? এখানে বলেছে যে একটা টিনেজার হতে পারে, সে 17 বছর অথবা 18 বছরের একটা মেয়ে বা ছেলে, যাই হোক, সে অস্টিওজেনেসিস ইমপারফেক্টটা এটাতে সাফার করছে এবং তার ফিমোরাল ফ্র্যাকচার আছে, মাইনর ট্রমা আছে। তো এদের মধ্যে কোন ফ্যাক্টরটা অর্থোপেডিক ম্যানেজমেন্টের জন্য হেল্প করতে পারে? তো কোন ইম্পর্টেন্ট ফ্যাক্টর? এখানে বলেছে রিস্ক অফ রিকারেন্ট ফ্র্যাকচার্স। তো অস্টিওজেনেসিস ইমপারফেক্টটা হচ্ছে একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডার, যেটা টাইপ 1 কোলাজেন প্রোডাকশনের মিউটেশনটাকে অ্যাফেক্ট করে। তো এখানে কি হয়, ব্রিটেল বোন ডিজিজ হয়, যেখানে বোনগুলো ইজিলি ভেঙে যেতে পারে এবং তার সাথে পেশেন্টের ব্লু স্ক্লেরা এবং শর্ট স্টেচার, এই ধরনের জিনিসগুলো দেখা যেতে পারে। তো কানেকটিভ টিস্যুরও প্রবলেম থাকতে পারে। তো সেই জন্যই কি, যেহেতু অস্টিওজেনেসিস ইমপারফেক্টটা আছে পেশেন্টের, ফিমোরাল ফ্র্যাকচার হয়েছে, তাই ওর কিন্তু আরও বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় ফ্র্যাকচারের সম্ভাবনা থাকতে পারে। তো অবশ্যই এই ফ্যাক্টরসটা দেখতে হবে যে রিস্ক অফ রিকারেন্ট ফ্র্যাকচার, আর কোনো ফ্র্যাকচার হতে পারে কিনা সেই সম্পর্কে আমাকে নলেজ রাখতে হবে বা তাকে দেখতে হবে। নেক্সট 15 নম্বর কোশ্চেন, এ হসপিটাল রিকোয়ার নার্সেস রিপোর্টস টু ইভালুয়েট দ্য ইফেক্টিভনেস অফ কেয়ার প্ল্যানস। অর্থাৎ তুমি একটা পেশেন্টকে কেয়ার প্ল্যান দিয়েছো, মানে তুমি একটা কিছু কেয়ার ভেবেছিলে যে পেশেন্টকে আমি হেয়ার কেয়ার দেবো বা বাথ কেয়ার দেবো, কোনো একটা কেয়ার তুমি দিয়েছো বা তাকে খাবার খাইয়েছো, যাই হোক। তো হুইচ স্টেপ অফ দ্য নার্সিং প্রসেস ইজ ইন দিস রিপোর্টিং মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ? তো তুমি যে কেয়ারটা ঠিকঠাকভাবে দিয়েছো, সেইটা তুমি কিসের মাধ্যমে দেখবে, কিভাবে তুমি বুঝতে পারবে? তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট, যাই হোক। তো এখানে অ্যান্সার দিয়েছে ইভালুয়েশন, এটা একটু দেখে নিতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 16, অবশ্যই একটা কেয়ার দেওয়ার পর সেটাকে ইভালুয়েট করেও বোঝা যায় যে আমি কতটা তাকে কেয়ার দিতে পারলাম। তো এখানে যেহেতু অ্যান্সার ইভালুয়েশন দিয়েছে, তোমরা ইভালুয়েশনই করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 16, অ্যান অ্যাডাল্ট পেশেন্ট
presents with burns covering the anterior tongue, right arm and left leg. Using the rules of 9, হোয়াট ইজ দ্য এস্টিমেটেড পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া বার্ন? তো এখানে কি কি বলেছে দেখো, যে একটা পেশেন্টের বার্ন হয়েছে কোন কোন জায়গায় না, অ্যান্টেরিয়র ট্রাং মানে কি বুকের যে জায়গাটা, রাইট আর্ম অর্থাৎ ডান দিকের হাতে এবং লেফট লেগ। তাহলে আমরা দেখে নেব, এখানে দেখো তিনটে জিনিস বলেছে। একটা হচ্ছে কি যে অ্যান্টেরিয়র ট্রাঙ্ক মানে আমরা কত পেলাম 18। এবার নেক্সট হচ্ছে রাইট আর্ম। তো যাই হোক, রাইট আর্ম মানে হচ্ছে এই পাশটা হচ্ছে 4.5 আছে এবং হাতের ওই পাশটা হচ্ছে 4.5 আছে, অর্থাৎ পুরো টোটাল হাতটাই কিন্তু পুড়ে গেছে। তাহলে চেস্ট পুড়েছে 18, হাত পুড়েছে 9 এবং লেফট লেগটা দেখো কত আছে 18। তাহলে 18 প্লাস 9 প্লাস 18 সমান কত হচ্ছে, টোটালটা হচ্ছে 45%। তো এটা সঠিক অ্যান্সার হবে 45%। নেক্সট কোশ্চেন নাম্বার 17, হুইচ প্রিন্সিপাল ইজ মোস্ট সেন্ট্রাল টু দ্য নেচার অফ নার্সিং প্র্যাকটিস স্ট্যান্ডার্ডস? তো এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু নয়। নার্সিং প্র্যাকটিস স্ট্যান্ডার্ডস হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি কথাটার মানে কি, এগুলো সবই হচ্ছে এথিক্যাল প্রিন্সিপাল। তো অ্যাকাউন্টেবিলিটি কথাটার মানে হচ্ছে টেকিং রেসপন্সিবিলিটি বাই হেলথ কেয়ার প্রফেশনালস ফর দেয়ার ডিসিশনস জাজমেন্ট অ্যান্ড অ্যাক্টস। মানে হচ্ছে তুমি একটা কিছু পেশেন্টকে ভুল ইঞ্জেকশন দিয়েছো বা ভুল ওষুধ দিয়েছো, সেটা রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। একজন হেলথ কেয়ার প্রফেশনাল সেই রেসপন্সিবিলিটিটা নেবে, বা পেশেন্টের ওপর তুমি একটা জাজমেন্ট করতে পারো বা একটা ডিসিশন নিতে পারো, এই ক্ষমতাটা তোমার মধ্যে আছে। তো এটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট: অটোনমি, নন ম্যালফায়েন্স, বেনিফায়েন্স, জাস্টিস, ভেরাসিটি, ফাইডেলিটি, এথিক্যাল ডিলেমা, কনফিডেন্সিয়ালিটি এবং অ্যাকাউন্টেবিলিটি, এগুলো সবগুলোই পড়তে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, এ পেশেন্ট প্রেজেন্টস উইথ ডিফিকাল্টি মুভিং দেয়ার লিম্বস হ্যাজ নর্মাল হার্টবিট অ্যান্ড ডাইজেশন, হুইচ মাসেল টিস্যু ইজ মোস্ট লাইকলি অ্যাফেক্টেড? তো এটার সঠিক অ্যান্সারটা হবে কি স্কেলেটাল মাসেল। কেন হবে, তার কারণ হচ্ছে এখানে বলেছে যে একটা পেশেন্টের তার হাতের পায়ের যে লিম্বসগুলো আছে সেগুলো সে নাড়াচাড়া করতে পারছে না, কিন্তু তার হার্টবিটটা নর্মাল আছে এবং ডাইজেশনটা নর্মাল আছে। তার মানে আমরা কি বুঝলাম, যে কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল এবং ইনভলেন্টারি মাসেল এগুলো সব কিন্তু ঠিক আছে, কিন্তু পেশেন্ট যেহেতু হাতে পায়ে নড়াচড়া করতে পারছে না, দ্যাট ইজ রিলেটেড টু স্কেলেটাল মাসেল। কোশ্চেন নাম্বার 19, নেক্সট কোশ্চেন, এ পেশেন্ট সাফারিং এ স্ট্যাব উন্ড দ্যাট পাংচার্স দ্য প্লুরাল ক্যাভিটি, হুইচ ইমিডিয়েট ফিজিওলজিক্যাল কনসিকোয়েন্সেস ইজ মোস্ট লাইকলি টু অকার? তো স্ট্যাব উন্ড মানে প্লুরাল ক্যাভিটিতে স্ট্যাব উন্ড হয়েছে মানে কি, সেটা হচ্ছে নিউমোথরাক্স। নিউমোথরাক্স কথাটার মানে কি, নিউমোথরাক্স কথাটার মানে হচ্ছে যে প্রেজেন্স অফ এয়ার ইন দ্য প্লুরাল স্পেস। প্লুরাল স্পেসে কিন্তু একটা এয়ার ঢুকে যাচ্ছে। তো সেটা কিভাবে হচ্ছে না, অনেক কিছুর মাধ্যমে হতে পারে, একটা ট্রমেটিক অর আয়াট্রোজেনিক ইঞ্জুরি টু চেস্ট ওয়াল। তো এক নম্বর হচ্ছে যে কোনো একটা ব্লান্ট ট্রমা থেকেও হতে পারে, বা একটা স্ট্যাব উন্ড থেকেও কিন্তু নিউমোথরাক্স হতে পারে। তো নিউমোথরাক্সের অনেকগুলো টাইপস আছে, যেমন ওপেন নিউরোথরাক্স, ক্লোজ নিউমোথরাক্স, টেনসন নিউমোথরাক্স। নেক্সট কোশ্চেন নাম্বার 20, হুইচ সাইন ইজ মোস্ট ইন্ডিকেটিভ অফ রেসপিরেটরি ডিস্ট্রেস ইন এ হাই রিস্ক নিউবর্ন? অর্থাৎ হাই রিস্ক নিউবর্ন মানে হতে পারে সে প্রিম্যাচুয়ার বেবি, হতে পারে সে বিভিন্ন ধরনের তার কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট আছে, সেই পেশেন্টটার যে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে সেটা তুমি কিভাবে বুঝবে? তো একজন নার্স বা একজন ডক্টর ফার্স্ট যেটা দেখে বুঝবেন সেটা হচ্ছে ন্যাজাল ফ্লেয়ারিং। পেশেন্টের যে নস্ট্রিলগুলো, বাচ্চাটার যে নস্ট্রিলগুলো আছে সেই নস্ট্রিলগুলো কিন্তু ফুলে থাকবে। তো এখানে বলেছে দেখো, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হার্লিন মেমব্রেন ডিজিজ অর আরডিএস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে এখানে বলেছে যে টাকিপনিয়া থাকবে, নেজাল ফ্লেয়ারিং থাকবে, গ্র্যান্টিং থাকবে, সি স রেসপিরেশন থাকবে, রিপ রিট্রাকশন থাকবে, সাইনোসিস থাকবে এবং পেশেন্টের হাইপোক্সিয়া, অ্যাসিডোসিস, প্যালোর, হাইপোথার্মিয়া, এই কন্ডিশনগুলো থাকবে। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমরা দেখে বুঝতে পারবো সেটা হচ্ছে নেজাল ফ্লেয়ারিং, গ্রান্টিং এবং ট্যাকিপনিয়া, রিপ রিট্রাকশন, এই কটা জিনিস আমরা বুঝতে পারবো। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে নেজাল ফ্লেয়ারিং। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রায়োরিটি ইন ম্যানেজিং এ চাইল্ড উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস? তো একটা রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্টের ফার্স্ট ম্যানেজমেন্ট কি হতে পারে? অবশ্যই হবে যে প্রোভাইড অক্সিজেন থেরাপি। নেক্সট, এক্সপোজার টু হুইচ প্রিনেটাল ফ্যাক্টর ডিউরিং প্রেগনেন্সি ইজ মোস্ট লাইকলি টু রেজাল্ট ইন ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, অর্থাৎ আইইউজিআর কথাটার মানে কি ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন বা রিটার্ডেশন। এটা আমরা এগুলোর মধ্যে কোনটা হলে আমরা এই জিনিসটা, এই কন্ডিশনটাকে রেজাল্ট হিসেবে পাবো? তো দেখো,
প্রথমে আছে ম্যাটার্নাল ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন। ফলিক অ্যাসিড দেওয়া তো খুবই ভালো, তাহলে নিউরাল টিউব ডিফেক্টস বা ক্লেফট প্যালেটের মতো ডিজিজগুলো নিরাময় হবে। ম্যাটার্নাল এক্সারসাইজ, অ্যারোবিক এক্সারসাইজ করা তো খুবই ভালো। ম্যাটার্নাল সানলাইট এক্সপোজার, সেটাও খুব ভালো। কিন্তু ম্যাটার্নাল স্মোকিং করলে কি হয়, স্মল বেবি হয়, তার সাথে আইইউজিআর যেটা গ্রোথ কিন্তু বাড়বে না, স্মল ফর জেস্টেশনাল এজ বেবি হয়ে যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, এ পেশেন্ট প্রেজেন্টস উইথ সাডেন অনসেট সিভিয়ার আই পেন, ব্লাড ভিশন অ্যান্ড হ্যালোস অ্যারাউন্ড লাইট, হুইচ অ্যাসেসমেন্ট ফাইন্ডিং মোস্ট স্ট্রংলি ইন্ডিকেটস অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা। তো এখানে দেখো এই যে কথাগুলো আছে, যে ব্লাড ভিশন, তার সাথে আছে হ্যালোস অ্যারাউন্ড লাইটস, এই কথাগুলো, বা সিভিয়ার পেন, সাডেন করে বলেছে বলেছে হঠাৎ একটা পেশেন্টের হঠাৎ চোখে ব্যথা হয়েছে, তার সাথে ঝাপসা দেখছে, এবং হ্যালোস অ্যারাউন্ড লাইটস মানে কোনো কোনো জায়গায় কালো কালো মতো দেখছে। তো এইটা অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, সেটা তুমি অ্যাসেসমেন্ট কিভাবে করবে? তো এটা হচ্ছে এলিভেট ইন্ট্রাকুলার প্রেশার। আমরা নর্মাল কত জানি, ইন্ট্রাকুলার প্রেশার থাকে 21 mmHg থাকে। তো সেইটার বেশি যখন হয়ে যায় তখন বুঝতে হবে যে গ্লকোমা কিন্তু সাসপেক্টেড বা গ্লকোমা হয়েছে। নেক্সট 24 নম্বর কোশ্চেন দেখো, এ নার্স ইজ প্রিপেয়ারিং টু অ্যাডমিনিস্টার ডিগোক্সিন টু এ পেশেন্ট উইথ কনজেস্টিভ হার্ট ফেলিওর, CHF, কনজেস্টিভ হার্ট ফেলিওর, হুইচ অ্যাসেসমেন্ট শুড দ্য নার্স প্রায়োরিটাইজ বিফোর গিভিং দ্য মেডিকেশন। তো এখানে বলেছে একটা পেশেন্ট যার কনজেস্টিভ হার্ট ফেলিওর আছে, সেই পেশেন্টটাকে তুমি ডিগোক্সিন দেবে, কিন্তু ডিগোক্সিন দেওয়ার আগে তোমার কি করণীয় সেটা হচ্ছে চেকিং এপিক্যাল পালস ফর মানে ফুল 1 মিনিট। 1 মিনিট ধরে তোমাকে আগে এপিক্যাল পালসটা চেক করে নিতে হবে, হার্ট রেটটা দেখে নিতে হবে। যদি হার্ট রেট কম থাকে, অর্থাৎ 60 নিচে থাকে, ব্র্যাডিকার্ডিয়া থাকে, তাহলে কিন্তু তুমি সেই সময় ডিগোক্সিনটা দিতে পারবে না, এটা একটা কন্ট্রাইন্ডিকেশন। নেক্সট 25 নম্বর কোশ্চেন, এ নার্স ইজ কেয়ারিং ফর এ নিউবর্ন ডায়াগনোজড উইথ পলিসিস্টিক কিডনি ডিজিজ, হুইচ ফাইন্ডিং শুড দ্য নার্স মোস্ট ক্লোজলি মনিটর ফর ইন দ্য ইনিশিয়াল ডেজ অফ লাইফ। তো এখানে বলেছে যে একটা নিউবর্ন বাচ্চার পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, ডায়াগনোজড হয়েছে ছোট বাচ্চার, তো এর মধ্যে কোন জিনিসটাকে তুমি ক্লোজলি মনিটর করবে? যে তার জন্ডিসটা মনিটর করবে, নাকি তার ব্লাড গ্লুকোজ মনিটর করবে, নাকি রেসপিরেটরি ডিস্ট্রেস মনিটর করবে, নাকি পলিউরিয়া মনিটর করবে? তো এখানে অ্যান্সার হবে কি, রেসপিরেটরি ডিস্ট্রেসটাকে মনিটর করা। তার কারণ কি, যেহেতু পলিসিস্টিক কিডনি ডিজিজ এটা কিন্তু একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তো এখানে কি হয়, কিডনিগুলো অনেক এনলার্জড হয়ে যায়, এবং ফিটাল লাইফে কি হয়, ইউরিন প্রোডাকশনটা কমে যায়, এমনিতেই অলিগোহাইড্রোনিয়াস হয়ে যায়। তাহলে অলিগোহাইড্রোনিয়াস হলে কি হবে, পালমোনারি হাইপোপ্লেসিয়া হবে, মানে লাংসগুলো ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হবে না, তার ফলে কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেসটা শুরু হবে। তাহলে কি হলো, পলিসিস্টিক কিডনি ডিজিজ হচ্ছে একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, যেখানে কিডনিগুলো কিন্তু অনেক বড় হয়ে যায়, এবং ফিটাল লাইফে কি হয়, ইউরিন প্রোডাকশনটা কমে গিয়ে অলিগোহাইড্রোনিয়াস হয়ে যায়। অর্থাৎ অলিগোহাইড্রোনিয়াস মানে আমরা জানি যে 200 ml যেটা, তার থেকে বা মানে 200 ml এর কম ফ্লুইড থাকে, অ্যামনিওটিক ফ্লুইডটা থাকে। আর অলিগোহাইড্রোনিয়াস কিন্তু পালমোনারি হাইপোপ্লাসিয়া করতে পারে, যেখানে লাংস ডেভেলপমেন্ট হবে না, লাংস ডেভেলপমেন্ট না হলে রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। নেক্সট কোশ্চেন 26, হুইচ অফ দ্য ফলোইং ওয়েজ ডিসক্রাইবস দ্য প্রাইমারি ফোকাস অফ নার্সিং প্র্যাকটিস। এখানে কি হবে, প্রোমোটিং অ্যান্ড মেনটেনিং হেলথ, বাকিগুলো কিন্তু হবে না, কারণ নার্সিং প্র্যাকটিসের আমাদের যে প্রাইমারি ফোকাসটা থাকে সেটা কিন্তু একটা মানুষের হেলথটাকে প্রমোট করা বা মেনটেন করে রাখা, এটাই আমাদের প্রাইমারি ফোকাস। নেক্সট কোশ্চেন নাম্বার 27, 27 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আর্লি সিমটম অফ রেসপিরেটরি ডিসফাংশন। তো রেসপিরেটরি ডিসফাংশনের আর্লি সিমটম কি হতে পারে? তুমি একটা জায়গা দিয়ে হাঁটছো বা বসে আছো, তোমার একটা শর্টনেস অফ ব্রিথ হচ্ছে, এটা দেখেই তো তুমি বুঝতে পারবে, এবং সেই সেই পেশেন্টগুলোই কিন্তু নিতে আসে, নেবুলাইজেশন নিতে আসে, শর্টনেস অফ ব্রিথ। তারপর কিন্তু আস্তে আস্তে চেস্ট পেন হতে পারে, ড্রাই কাপ হতে পারে, এগুলো হতে পারে, কিন্তু সেগুলো পরের দিকে। প্রথম দিকে যেটা হয় সেটা হচ্ছে পেশেন্টের শর্টনেস অফ ব্রিথ হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 28, হুইচ এক্সারসাইজ ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর এ পোস্টপার্টাম ওমেন টু বিগিন ইন দ্য আর্লি পিউবারপেরিয়াম টু স্ট্রেনথেন পেলভিক ফ্লোর মাসেলস। তো পেলভিক ফ্লোর মাসেলস যেহেতু বলেছে, সবসময় মনে রাখবে পেলভিক ফ্লোর মাসেলকে স্ট্রেনথেন করার জন্য যে এক্সারসাইজটা করতে হয় সেটা হচ্ছে কেগেল এক্সারসাইজ, এটা খুব ভালো করে মনে রাখবে। এটা কিন্তু শুধুমাত্র সেটার জন্য না, ইউটেরাইন প্রোলাপসেও করা যায় কেগেল এক্সারসাইজ, তার সাথে মানে অ্যান্টিনেটাল এক্সারসাইজ, পোস্টনেটাল এক্সারসাইজ হিসেবেও করা যায়। নেক্সট 29 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট কমন ইমোশনাল রেসপন্স অফ এ হসপিটালাইজড চাইল্ড। তো একটা বাচ্চা হসপিটালে আছে, তার সব থেকে কমন ইমোশনাল রেসপন্স কি হতে পারে?
তো এটা যেটা হবে সেটা হচ্ছে ফিয়ার অফ ইনজুরি, তার একটা পড়ে যাওয়া থেকে ভয় থাকবে বা কিছু হয়ে যেতে পারে, এই ইমোশনাল রেসপন্সটা কিন্তু তার মধ্যে থাকবে। নেক্সট কোশ্চেন নাম্বার 30, হুইচ ইজ দ্য ফলোইং ইজ নট কনসিডার্ড অ্যাজ এ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর মেন্টাল রিটার্ডেশন। তো মেন্টাল রিটার্ডেশনের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কোনটা নয়? এখানে দেখো বলেছে যে ডেফিসিটস ইন অ্যাডাপটিভ ফাংশনিং, মানে তুমি তাকে কিছু একটা শেখাচ্ছ, সে অ্যাডাপ্টেশন করতে পারছে না, সেখানে তার ডেফিসিট থাকবে। তুমি তাকে জামার বোতাম লাগাতে বললে সে নাও পারতে পারে লাগাতে। 2 নম্বর হচ্ছে আইকিউ বিলো 70, এটা তো থাকেই, আইকিউ বিলো 70 থাকবে, এটাই স্বাভাবিক। প্রেজেন্স অফ ডিলিউশন, ডিলিউশন কথাটার মানে কিন্তু ফলস বিলিফ, ফলস ফিক্সড বিলিফ, যেটা কিন্তু ইট ইজ নট রিলেটেড টু এমআর। আরেকটা কি আছে, অনসেট ডিউরিং ডেভেলপমেন্টাল পিরিয়ড, তো ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে, সেখানে যে বয়সে যে বাচ্চার যে জিনিসটা হয় সেটা নাও হতে পারে। তো এখানে সেই জন্য কিন্তু মেন্টাল রিটার্ডেশনের সাথে প্রেজেন্স অফ ডিলিউশন কথাটা যুক্ত নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 31, while educating a group of hypertensive patients regarding dietary modification, which of the following dietary items should the nurse instruct them to avoid? এখানে বলেছে যে একটা হাইপারটেনসিভ পেশেন্টকে তুমি যখন কিছু শেখাচ্ছ তার মানে ডায়েট নিয়ে বা খাবার নিয়ে, তুমি সেই পেশেন্টটাকে কোন জিনিসটা অ্যাভয়েড করতে বলবে? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ক্যান্ড স্যুপস অ্যান্ড প্রসেসড মিটস। কেন? তার কারণ হচ্ছে হাইপারটেনশন পেশেন্ট যারা থাকে তাদের কিন্তু নুন যেটা থাকে, নুনটা অর্থাৎ সোডিয়ামটা অনেক কম খেতে বলা থাকে। তো আম, একটা নির্দিষ্টভাবে রেস্ট্রিকশন করা থাকে তাদের সোডিয়ামটা। এখানে ক্যান্ড স্যুপস বা প্রসেসড মিটে কি হয়, সোডিয়ামটা অনেক বেশি থাকে, সেই জন্য এটা খেতে মানা করা হয়। নেক্সট 32 number questions, which intervention is most appropriate during the transition from the second to the third stage of labor in a high risk patient? এখানে যেটা বলেছে যে একটা হাই রিস্ক পেশেন্ট লেবারে আছে, তার সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজে যাওয়ার জন্য আমরা এর মধ্যে কোন ইন্টারভেনশনটা নেব? তো এখানে হচ্ছে প্রিপারেশন ফর প্লাসেন্টাল ডেলিভারি। আমরা একটুখানি স্টেজগুলো দেখে নিই। তো স্টেজগুলো দেখলে আমরা দেখতে পাবো ফার্স্ট স্টেজটাকে বলা হয় ডায়ালেশন ফেজ, যেখানে সার্ভিক্স কিন্তু সার্ভাইকাল যে ডায়ালেশন সেটা 10 সেমি হয়। সেকেন্ড স্টেজ যেটা আছে সেটা হচ্ছে এক্সপালশন স্টেজ, যেখানে কিন্তু বেবি ডেলিভার্ড হয়, এন্ডস উইথ ডেলিভারি অফ দ্য বেবি, ফুল ডায়ালেশন থেকে ডেলিভারি অফ দ্য বেবি। ফার্স্ট স্টেজ হচ্ছে কি ট্রু লেবার পেন থেকে ফুল ডায়ালেশন অফ দ্য সার্ভিক্স। থার্ড স্টেজ কি প্লাজেন্টাল স্টেজ, যেখানে কিন্তু প্লাজেন্টা ডেলিভারি হয়, তাই এই অ্যান্সারটা হবে সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজে যাওয়ার জন্য প্লাজেন্টাল প্রিপারেশন, ডেলিভারি প্লাজেন্টাকে ডেলিভার করতে হবে। ফোর্থ স্টেজ কি রিকভারি আর অবজারভেশন স্টেজ, যেটা মিনিমাম 1 to 2 আওয়ার্স হয় প্লাজেন্টা ডেলিভারির পরে, মাদারকে যখন 1 থেকে 2 ঘন্টা অবজারভেশন রুমে রাখা হয় সেটাকে আমরা বলছি রিকভারি ফেজ। তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট। Next, a patient with a suspected acute kidney injury is admitted. Which assessment should alert the nurse for early detection of complication? তো এখানে দেখো এগুলো ফিভার অ্যান্ড চিলস, ইনক্রিজ থার্স্ট, পেন অন ইউরেথ্রা, এগুলো কিন্তু কোনোটাই মানে ইনক্রিজ থার্স্ট, পেন অন ইউরেথ্রা এগুলো হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যে অ্যাকিউট কিডনি ডিজিজ সেটার জন্য কিন্তু কি হয়, হঠাৎ করে সিরাম ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে যায়। নেক্সট, when preparing a nursing report, why is the evaluation step important in the process? তো ইভালুয়েশন স্টেপটা সব থেকে কেন ইম্পর্টেন্ট? অনেকগুলো তো আছে, নার্সিং ডায়াগনোসিস, অ্যাসেসমেন্ট, গোল, ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন, তার মধ্যে কেন প্ল্যানিং আছে, তার মধ্যে কেন ইভালুয়েশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে একটা পেশেন্টকে কেয়ারটা দেওয়ার পর সেই কেয়ারটার কি রেজাল্ট হলো, সেই আউটকামসটা কিন্তু আমরা এই ইভালুয়েশন থেকেই পাই। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে ইট ডিটারমাইন্স পেশেন্টস আউটকাম। নেক্সট, এ চাইল্ড উইথ ফিনাইল কেটোনিউরিয়া শুড অ্যাভয়েড হুইচ টাইপ অফ ডায়েটারি সাবস্টেন্স টু প্রিভেন্ট নিউরোলজিক্যাল ড্যামেজ? তো দু ধরনের ক্রোমোজোমাল ডিসঅর্ডার হয়, একটা হচ্ছে অটোসোমাল ক্রোমোজোমাল ডিসঅর্ডার এবং একটা হচ্ছে সেক্সুয়াল ক্রোমোজোমাল ডিসঅর্ডার। তো এখানে যে যেটা বলা আছে যে আহ, একটা পেশেন্টের ফিনাইল কিটোনিউরিয়া অলরেডি আছে, তো তাকে আমরা কোন খাবারগুলো খেতে মানা করব যাতে তার নিউরোলজিক্যাল ড্যামেজটা হবে না? তো অ্যান্সার আছে কি যে হাই প্রোটিন ডায়েট। তো একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে ফিনাইল কেটোনিউরিয়াটাকে আমরা বলি ফলিং ডিজিজ। তো এটা একটা অটোসোমাল রিসেসিভ কনজেনিটাল ডিসঅর্ডার, যেটা ক্রোমোসোম 12-এর জন্য কিন্তু হয়। এখানে কি হয়, এখানে যে হচ্ছে ফেনাইল অ্যালানাইনের যে লেভেলটা, সেই লেভেলটা কিন্তু নর্মাল 1.2 থেকে 3.4 mg/dl থাকে, কিন্তু যখন ফেনাইল অ্যালানাইন যেটা সেটা 20 mg/dl এর বেশি বেড়ে যাবে, সেটাকে আমরা বলছি ফিনাইল কেটোনিউরিয়া। তো এই সময় একটা টেস্ট করা হয় যেটাকে আমরা বলছি গুথরি টেস্ট। তো সেটা কি? সেটা হচ্ছে যে
একটা মানুষের আ ফিনাইল কেটোনিউরিয়া লেভেলটা কতটা আছে বা ফিনাইল অ্যালানাইনটা সেটা ব্লাডের মধ্যে বেড়েছে কিনা সেই জন্য টেস্ট করা হয়। যদি দেখা যায় যে টেস্টটা পজিটিভ আছে, তাহলে কিন্তু এই পেশেন্টকে এই খাবারগুলো খেতে আমরা মানা করব। যেমন ধরো চিজ, এগস, মিট, পোল্ট্রি, ফিশ, নাটস, লিজিউমস, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, যাতে কিন্তু ফিনাইল কেটোনিউরিয়া লেভেলটা ঠিকঠাক থাকতে পারে। মানে ফিনাইল অ্যালানাইনের লেভেলটা ঠিকঠাক থাকতে পারে এবং পেশেন্টটা ফিনাইল ইউরিয়া থেকে সাফার না করে। তো এই ছিল আজকের ৩৫টা কোশ্চেন এবং এখানে যতগুলো ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি আছে সবগুলোই খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো সিস্টিক ফাইব্রোসিস, মারফান সিনড্রোম, পাটাউ সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, ক্লিনেফিল্টার সিনড্রোম, ওয়ারমার সিনড্রোম, সিফিল সিনড্রোম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো, আজকের ভিডিও এই পর্যন্তই। বাকি যে ৩৫টা কোশ্চেন আছে সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেবো। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।